তারা অন্য একটা সংগঠনের হয়ে স্লোগান দেয়, মিছিল করে নিজের সংগঠনের বিরুদ্ধে। এদেরকে কি বলবেন আপনি? এটা যত বড় যাই হোক না কেন, আওয়ামী লীগ ধরেন, শেখ হাসিনা বড় জেলা না। শেখ হাসিনা 5 বার প্রধানমন্ত্রী, 5 বার প্রধানমন্ত্রী, একটানা 15.5 বছর প্রধানমন্ত্রী। কোথায় এখন? কোথায় আছে? সব তো তার সাথে ছিল। এটা কি দেখছেন আপনারা? এই ডাকসুকে মনে করছেন এই ডাকসুতে একদম সারা পৃথিবী জয় করে নিবে? অবশ্যই না। যেই 5 তারিখ পট পরিবর্তন হয়ে গেল, তাদের চেহারা অন্যরকম হয়ে গেল। তারা শুরু করে দিল বিএনপির সমালোচনা, বিএনপি হাত দখল করছে, বিএনপি ঘাট দখল করতেছে, বিএনপি এই করছে, বিএনপি সেই করছে, বিএনপি সাদাবাজ, নানান কাহিনী। আমরা কিন্তু একটা বারও তাদের উপরে ব্লেম দেয়নি, কোনো কিছুই বল না। তারা যখন বলা শুরু করলো, তখন আমরা পর পর আমরা কিছু কথা বলেছি যে সত্য। তারা যেটা বলেছে এটা অসত্য। আমাদের মানে একবারে গড়ে চালাবাজ বানিয়েছে। যারা একটা মিছিল করলো না, গণতন্ত্রকে কথা বললো না, যারা ওরম পরিস্থিতিও না, পরে যদি 5 তারিখ না আসতো, এদের তো সাদিক কাম যদি কেউ চিনতো, ছাত্রলীগ নেতা হিসেবে চিনতো, তাদেরকে ভোট দিয়ে দিল। এখানে ব্যাপার হলো, জামাত তো সবসময় বলতেছেই ভারতের জন্য আমরা হুমকি না, ভারতের সাথে আমাদের সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই। তাহলে কেন ওরা করবে আমি বুঝি না। বরঞ্চ আমাদের বিরুদ্ধে তো এনসিপি, তারপর আরো যারা আছে, তারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে যে আমরা নাকি ভারতের পক্ষে, ভারতের কথা মতো আমরা চলি। আর জামাতদের সবসময় বলে বেড়াচ্ছে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, ভারতের মনে কষ্ট দিতে চাই না। তাহলে ভারতের এখানে তো কষ্ট পাওয়ার কিছু নেই, উদ্বেগ প্রকাশ করার তো কিছু নেই। এখন ভারতের যত যাই হোক না কেন, তারা ঘুরে ফিরে আওয়ামী লীগকে চায়, তার চেয়ে বেশি চায় শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে তারা ভুলতে পারবে না, কারণ আওয়ামী লীগ যা দিব দিতেও বা যা দিবে, শেখ হাসিনা তার চেয়ে বেশি দিয়েছে এবং দিবে। যেখানে ঘুরে ফিরে তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। সেই আনার ক্ষেত্রে তারা নানান ধরনের কথাবার্তা বলবে, কাজকর্ম করবে। আলটিমেট পারবে না হয়তো, শেখ হাসিনা জীবদ্দশায় ফিরে আসা খুব কঠিন। কিন্তু আমাদের মধ্যে যে অনৈক্যের সৃষ্টি হয়েছে, এবং বাংলাদেশটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু কলঙ্কিত হয়েছে। যে যেভাবে বলুন, আমি ভোটের রায়কে আমি মেনে নিলাম, কিন্তু এই ভোটের রায় এরকম এইভাবে হবে, বা এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করে রাজনীতি করে রাজনৈতিক সংগঠনের ছাত্র সংঘ নেতৃত্বে। থেকে আপনি কলঙ্কিত বলবেন কেন? যদি ছাত্রছাত্রীরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে আনে, তাহলে তাদেরকে এইটাই তো কথা, এইটাই তো কথা। কাদেরকে ভোট দিল? যে ছেলেরা, যে ভিপি, যে যারা নিজের সংগঠনের নাম লুকিয়ে অন্য সংগঠনের সঙ্গে মিশে ক্যাম্পাসে থাকলো, খেলো, স্লোগান দিল, মিছিল করলো, সবকিছু করলো। যেই সরকার পরিবর্তন হলো, তারা তখন রূপ পাল্টে ফেললো। এইরকম যারা নিজের দলের সাথে যারা মুনাফিকি করে, নিজের দলের আদর্শকে যারা মানে ধারণ না করে শুধুমাত্র সুবিধার জন্য, বিষয় লেখাপড়ার জীবন সুন্দরভাবে পালন পার করার জন্য তারা অন্য একটা সংগঠনের হয়ে স্লোগান দেয়, মিছিল করে নিজের সংগঠনের বিরুদ্ধে। এদেরকে কি বলবেন আপনি? এটা যত বড় যাই হোক না কেন, আওয়ামী লীগ ধরেন, শেখ হাসিনা বড় জেলা না। শেখ হাসিনা 5 বার প্রধানমন্ত্রী, 5 বার প্রধানমন্ত্রী, একটানা 15.5 বছর প্রধানমন্ত্রী। কোথায় এখন? কোথায় আছে? সব তো তার সাথে ছিল। এটা কি দেখছেন আপনারা? এই ডাকসুকে মনে করছেন এই ডাকসুতে একদম সারা পৃথিবী জয় করে নিবে? অবশ্যই না। এই ডাকসুর যে ভোট কলঙ্কিত হয়েছে, আমি বলছি কি কারণে। আমরা অনেক ভোট তো আমরা দেখেছি, আগেও বললাম। কোনদিন ডাকসুতে ভোট কারচুপি হয়েছে, একজনের ভোট আরেকজন দিয়েছে, তার যাওয়ার আগেই একটা ভোট দিয়ে দিল, এইটা ঘটনা তো আমরা দেখি নাই কোনোদিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পদত্যাগ করলো, সেখানে কালি দিল না 3 ঘন্টা, আবার দিল তো কালি দিলে মুছে যায়। এই যে ষড়যন্ত্র, একটা ইসলামিক দল, তারা এইরকম মানে অনিয়ম, এবং তারা নৈতিকতার বাইরে অন্য একটা সংগঠন, কমিউনিস্ট পার্টি বলেন, ন্যাপ বলেন, অন্যান্য সংগঠন বলেন, তারা ক্ষমতাসীন সংগঠনের সাথে মিলে মিশে থেকে তারা রাজনৈতিক মানে শিক্ষা পার করতে পারে। কিন্তু ছাত্র শিবির, জামাত ইসলামের সঙ্গে যাদের সম্পর্ক, তারা কিভাবে ছাত্রলীগের মিছিলে গিয়ে স্লোগান দিয়ে ছাত্রলীগ হয়ে তারা হঠাৎ করে এসে তারা এখন বলে বসলো যে আমরা ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক। তাদের দিয়ে আপনি কি করবেন? যাতে নীতি নৈতিকতা নেই, সে যত বড়ই হোক না কেন। আজকে চিন্তা করেন, সালমান এফ রহমান এই দেশের সবচেয়ে বড় ধনী মানুষ, ব্যাংক থেকে টাকা নিয়ে হোক, আজকে কোথায়? তার টাকা হিসেবে ভোগ করতে পারতেছে না। এরকম অনেক, তোহাইল আহমেদ 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ছিল,
সে মন্ত্রী ছিল, তারপরে ছাত্র গণঅভ্যুত্থানের মহান নেতা ছিল, কিন্তু তার দলের কিছু কর্মের কারণে উনি মারা গেলেন। যখন উনি যে মারা গেছেন অনেকে এখন জানেও না, তার জানাজা কোথায় হয়েছে তাও কেউ জানে না। এই যে অবস্থা, কারণ আপনি যদি অন্যায় করেন তাহলে আপনাকে তার ভুক্তভোগী ফল আপনার ভোগ করতেই হবে। আজকে ডাকসুকে যেভাবে ডাকসুর ভোট তারা, কতজন ছাত্রছাত্রী বললো যে আমরা আমাদের ভোট দিতে পারিনি, এই যে একটা ক্ষোভ, এই যে একটা কাজ, এই অন্যায় একটা কাজ, একটা কাজের জন্যই তো যথেষ্ট। 5টা মানুষ ভোট দিতে পারেন নাই, তার মানে এটি তো কলঙ্কিত হলো। যারা নীতি ক্ষমতায় নেই, অর্থাৎ বিএনপি ক্ষমতায় ছিল যখন, ছাত্র দল তখন নির্বাচন করেছে, তারা কোনদিন ভোট কাটতে যায় নাই, তারা হল দখল করতে যায় নাই, ভোটের কারচুপি করতে যায় নাই, করে দেয় নাই। আর এরা ক্ষমতায় যায় নাই, এরা ক্ষমতা যায়নি, কেবল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গুলি এদের দখলে নিয়েছে। সরকারের একটা পর্যায়ে একটা প্রশাসনকে তারা, পুলিশ পর্যায়ের একটা পর্যায়ে তারা প্রশাসন তার দখলে নিয়েছে। তার মানে কি তাই যে রাতের বেলা ভোট দিয়ে দিতে হবে ছাত্র শিবিরের পক্ষে? তার মানে কি তাই যে ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট ভোট গণনার কাছে বহাল তবে থাকবে, আর ছাত্র দলের ভিপি বাইরে দরজা ঠকঠকাবে, তাকে ঢুকতে দিবে না? এটা হয়? এটা হয়েছে তো, এটি হওয়া উচিত। তাহলে এটা কলঙ্কিত হলো না? আরো কলঙ্ক বের হবে, দেখবেন 5-7 দিনের মধ্যে এমন কলঙ্ক বের হবে যে দুর্গন্ধে এমন ছড়াছড়বে, দুর্গন্ধে আশপাশের মানুষ যেতে পারবে না। এই যে যেভাবে আজকে পুলিশ ভাবে দেখানো হচ্ছে না, এক ঠিকই এখন কোন চোর, কোন অনৈতিক লোক, কোন দুর্নীতিবাজকে কেউ পছন্দ করে না। শেখ হাসিনা কেন পালাতে বাধ্য হলো? এরা যখন ভোটার দিকে মানুষ টেনে নিল, ভোট দিতে দিল না, অন্যদের ভোট দিয়ে দিল, এটা অপরাধ। কাজটা যেটা, এটা আরেকটা নৈতিক অপরাধ। শেখ হাসিনা এই অপরাধ গুলি করেছিল বলেই কিন্তু দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এরা তো এখনো কিছুই না, এখন দেশ ক্ষমতা আসেই নি, এখনই দুর্নীতি, এখনই যে কাজটা করলো বাংলার মানুষকে দেখিয়ে দিল। আমরা জামাত ইসলাম মুখে যত ইচ্ছা করি না কেন, আমরা আমাদের জয়লাভের জন্য, জয়লাভের জন্য আমরা যা ইচ্ছে তাই করতে পারি। যাক, যে কারোর সাথে আমরা আঘাত করতে পারি, যে কোনো কাছে তাদের সাথে আমরা ই করতে পারি, প্যানেল করতে পারি, আমাদের ক্ষমতায় যেতে হবে। যেমন আপনার এরা, এবং এরকম দেখেন একটা মুনাফেক একটা সংগঠন, আপনি দেখেন এরা এরা এদের জন্ম হয়েছে কবে? পাকিস্তান বিরোধিতা করার কারণে নিষিদ্ধ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা আসলেন, আসার পর যখন রাজনৈতিক দলগুলি করার অধিকার দিলেন, তখন কিন্তু এই জামাত ইসলাম নিষিদ্ধ জামাত ইসলাম কিন্তু ইয়ের আপরে আইডিএল মাধ্যমে, আইডিএল নামে এরা আত্মপ্রকাশ করলো। 79 ইলেকশন কিন্তু আইডিএল এর পক্ষ থেকে করেছে। এরপরে এরশাদ যখন আসলো, তখন এরা জামাত ইসলাম আবার পুনরায় জামাত ইসলামের নামে এটা ফিরে গেল। এবং গোলাম আজমও শিশু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের কিন্তু বাংলাদেশে আসার সুযোগ পেয়েছিল। এবং বিএনপি সাথে ওরা 7 দলের সাথে একসাথে ওরা আন্দোলন করতো। 86 নির্বাচনে আওয়ামী লীগ যখন চলে গেল, তো আওয়ামী লীগের 15 দল ভেঙে 5 দল নির্বাচনে গেল না, আজকে মেনন ভাইরা, আর আওয়ামী লীগ 8 দল নিয়ে তার নির্বাচনে গেল। জামাত ইসলাম তার বিএনপি কে ছেড়ে চলে গেল আওয়ামী লীগের সাথে 86 নির্বাচন করতে। সেই সময় না যায়, তাই তো এর সাথে কন্টিনিউ করে না। এরপরে 91 সালে আবার জামাত বিএনপি মোটামুটি কাছাকাছি আসলো। যেখানে বিএনপির ভোট কম সেখানে জামাতকে সমর্থন দিল, যেখানে জামাতের ভোট খুবই কম সেখানে বিএনপিকে সমর্থন দিল। এইভাবে জামাত 18টা আসন পেল। তারপর সরকার গঠন তো বিএনপি একভাবে করতে পারেনি, অন্যান্য দলকে নিয়ে সরকার গঠন করতে পারতো, তা না করে জামাতকে 2টা মহিলা সংরক্ষিত আসন দিল। দেওয়ার পরে তারা সরকার গঠন করলো। এই দেখেন, আবার এরা 94 সালে গিয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা সেখানে আপনার ই করলো, আঘাত করে তারা সেখানে আন্দোলনে গেল। আন্দোলন করার পর নির্বাচন হলো, সেই নির্বাচন মাত্র তার 3টা আসন পেল। বিএনপি শত বিরোধিতার পরেও 116টা আসন পেয়েছিল। তারপরে আবার সেই বিএনপি ম্যাডাম খালেদা জিয়া মহানুভবতার একজন দৃষ্টান্ত, উনি এই জামাতকে নিয়ে আবার 2001 সালে আপনার ইয়ে করলেন, 2001 সালে একসাথে নির্বাচন করলেন। 2001 সালে যে বিএনপি একা নির্বাচন করতো, তাও একক সংঘর্ষ অর্জন করতে পারতো। ম্যাডাম সব ভুলে গিয়ে তাদেরকে নিয়ে নির্বাচন করলেন এবং 2টা মন্ত্রী দিলেন, তাদের মন্ত্রী সহ দৃষ্টান্ত দিলেন, যেটা নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে বহুবার বিতর্কিত হতে হবে।
বহুবার তাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। তারপরে সেই জামাত যেই 111 হয়ে গেল, তারেক রহমান গ্রেপ্তার হলেন, তখন বলে ফেললেন ও তো গ্রেপ্তার হবেই, দুর্নীতি করে গ্রেপ্তার হবে না, আমাদের কেউ তো গ্রেপ্তার হলো না, আমাদের দুজন মন্ত্রী ছিল তারা তো গ্রেপ্তার হলো না। যতদিন পর্যন্ত তাদের দুইজন মন্ত্রী গ্রেপ্তার না হয়েছে ততদিন পর্যন্ত তারা বিএনপিকে চোর বলেছে, বিএনপিকে দুর্নীতিবাজ বলেছে, বিএনপির এমপিরা মন্ত্রীরা অযোগ্য নানান কথা বলেছে। তারপরেও আবার 2008 সালে যখন নির্বাচন হলো, 8 সালের নির্বাচন আগে বিএনপি নির্বাচন যাবে না, ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন যাবেন না, কারণ উনি বুঝতে পেরেছেন এই নির্বাচনে গেলে আর্মিদের এখানে একটা বড় ধরনের, মানে সেনা শাসিত আর্মি বলতে সেনা শাসিত সরকার, তারা এখানে একটা 2 নম্বরই করবে। কারণ ম্যাডামের কাছে তারা বলেছিলেন আপনি আমাদেরকে আমাদের সহানুভূতি চোখে দেখেন, আমাদের যে এগুলি আইনগুলি আমরা যেগুলি করে যে কাজগুলি করেছি সেগুলো আইনে পরিণত করবো, অথবা আপনি এটা বাধা দিবেন না বা এটা বিচার করবেন না। ম্যাডাম তখন বলেছে যে না, আমি তোমরা অন্যায় করেছো, তোমাদের ব্যাপারে আমি তোমাদের হাতে আপোষ করতে পারি না। তখন তারা ম্যাডামকে হুমকি দিয়েছিল যে যদি আপনি আমাদের কাছে রাজি না হন, আপনার 2 সন্তানের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। প্রথমে তারা কোকোকে নিয়ে চলে যেতে বলেছিল, যাননি, তারেক রহমানকে সাথে করে নিয়ে যান, ম্যাডাম বলছে না। তখন বলছে আপনার সন্তানের পরিণতি অত্যন্ত ভয়ানক হবে। ম্যাডাম খালেদা জিয়া স্পষ্ট বলে দিয়েছিলেন আমার বাংলাদেশের কোটি কোটি সন্তানের মা আমি, আমার 2 সন্তানকে আমি কুরবানি করতে রাজি আছি, আমার লাখো কোটি সন্তানদের আহ জন্য, তাদের তাদের ভবিষ্যতের জন্য আমার 2 সন্তান কুরবানি করতে রাজি আছি। দেখেন 2 সন্তানের উপরে মানে পাকিস্তান আমরা যেভাবে টর্চার করেছিল তার সাথে কোনো টর্চার করেনি। আর বলেন কোকো এবং তারেক রহমানকে, ম্যাডাম কিন্তু তারপরেও ওদের কথা কি রাজি হন নাই। এই ম্যাডাম জানেন যে এখন নির্বাচনে গেলে নির্বাচন জিতা যাবে না। জামাতে ইসলাম সেদিন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ম্যাডামের কাছে গিয়ে বললেন ম্যাডাম আমরা তো নির্বাচনে যাবো, তো আপনি যদি নির্বাচনে চান তাহলে আমরা বসে আলোচনা করে চা খাই। তো ম্যাডাম বললেন বসেন না, না যদি নির্বাচনে যান তাহলে বলবো। তখন ম্যাডাম বললেন আচ্ছা ঠিক আছে, নির্বাচন যাবেন, আপনাদের 3টা আসন দিবে, আমাকে 30টা দিবে। দেখেন ম্যাডামের মুখের কথা মুখেই রয়ে গেল, জামাত পেল 2টা, বিএনপি পেল 29টা। এই জামাত যদি সেদিন এই সর্বনাশটা না করতো, নির্বাচনে যেতে বাধ্য কিভাবে করেছিল, সেই সময় ম্যাডাম নির্বাচনে না গেলে সাইফুর রহমান মান্নান ভূঁইয়াদের নামে একটা দল হয়েছিল, মেজর হাফিজ ইয়ের নামে একটা দল হয়েছিল আমাদের সাইফুর রহমান এবং মেজর হাফিজের নেতৃত্বে। এই এরা এরা একটা পর্যায়ে তখন ওয়ানের সরকারের পরামর্শে জামাত, জাতীয় পার্টি এবং বিএনপির একটা অংশ এদেরকে দিয়ে একটা জোট করে বিএনপি ধানের শীষ প্রতীকটাকে মানে ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। সবকিছু মিলে ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে, এই যে এই যে করবো। তারপরে তারপরে এই যে দীর্ঘদিন আর ওরকম নাই, আন্দোলন সংগ্রামের নাই, এই আছে এই আছে সেই নাই, যেই 5 তারিখ পট পরিবর্তন হয়ে গেল তাদের চেহারা অন্যরকম হয়ে গেল। তারা শুরু করে দিল বিএনপি সমালোচনা, বিএনপি হাত দখল করছে, বিএনপি ঘাট দখল করতেছে, বিএনপি এই করছে, বিএনপি সেই করছে, বিএনপি সাদাবাজ, নানান কাহিনী। আমরা কিন্তু একটা বারও তাদের উপরে ব্লেম দেয়নি, কোনো কিছুই বল নাই। তারা যখন বলা শুরু করলো তখন আমরা পর পর আমরা কিছু কথা বলেছি যে সত্য, তারা যেটা বলেছে এটা অসত্য। আমাদের মানে একবারে গড়ে চাঁদাবাজ বানিয়েছে যেটা অসত্য। তারা যে রাজাকার এটা তো সত্য, তারা তো আলবদর সৃষ্টি করেছে এটা সত্য, তারা আসাম সৃষ্টি করেছে এটা সত্য, তারা এখন যদি আলবদর সৃষ্টি করেছে এটা সত্য। তাহলে আপনারা কি করবেন? ধরেন ডাকসুর হ্যাঁ মতোই যদি বাংলাদেশের মানুষ যদি তাদেরকে নির্বাচনে জিতিয়ে আনে তখন আপনারা কি বলবেন? মানে রাজাকার জেনেই যদি মানুষ না, জিতিয়ে বাংলাদেশের মানুষ যদি তাদেরকে জিতে আনে করার কিছু থাকবে না। বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের মানুষ পাকিস্তান চায়, আধা পাকিস্তান চায়, পাকিস্তানের কনফেডারেশন চায়, চাইতে পারে, চাইলে তো করার কিছু নাই, চাইলে তো করার কিছু নাই। কিন্তু আমার কথা হলো যে সিনসিয়ার ভোট কারচুপি না করে যদি তারা ভোট পায় তো করার কিছু নেই। ডাকসুর মতো যদি এই কাজ করে যে ডাকসুর ভিভিকে ঢুকতে, ছাত্রদল ভিভিকে ক্যান্ডিডেটকে ঢুকতে দেবে না, তারা ওখানে বসে বসে থাকবে, তারপর আরো যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো খতিয়ে দেখতে হবে। তো তখনই আমি অভিযান দাঁড়াবো যখন দেখবো যে কোনো অনিয়মই আর মানে যেগুলো আসলে আমাদের সামনে সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, তখন তো আমি অবশ্যই তাদেরকে এরকম করবো। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত ওই জিনিসগুলো নিয়ে মাঠে আলোচনা আছে, হাসনাত সার্জিস এদের যে এই যে ব্যালট পেপার নিয়ে আসা, সিল মারা, নানান কাহিনী আসছে, কতটুকু সত্য পেতে যায় না, এটা তো প্রিন্ট মিডিয়া বল না, এগুলো ইলেকট্রনিক্স মিডিয়া বল না, এটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে
সেই ডাকটিকে গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। আর সেটা তো সত্য না হয়ে থাকে, আরো অনেকগুলি আছে, সেগুলি যদি সত্য না হয়, আধা সত্য হয়ে থাকে, তখন আমরা সেই ব্যাপারে অভিনন্দন জানাবো, সবকিছু করবো। কিন্তু না জেনে না বুঝে আগেই আমি একদম অভিনন্দন জানিয়ে দিলাম, যেহেতু এখানে অনেক এখনো ইয়ে আছে, তো বললাম যে মানে কথাটা, এতে অভিনন্দন এখনো আমার জানানো। মনে হয় হুম, যে এত পার্সেন্ট ভোট কাস্ট হলো একটা অস্বাভাবিক, হুম, অস্বাভাবিক। তারপর জি, তাহলে যদি বলি তাই যদি হয়, তাহলে ছাত্র লীগ যারা করতো এই দীর্ঘ দিন ধরে যারা ক্যাম্প, তারা গেল কোথায় বলেন? তারা গেল হুম, কোথায়? তারপরে যে হলে যারা থাকে না, হলের বাইরে, এই এত পার্সেন্ট ভোট, তারা কি সেখানে আসছে? ছাত্রীরা তো 20% ভোট ছিল, তারা তো ভোট কেন্দ্রে না যায়। 20% মানুষ বাইরে থেকে যদি বাসে না আসে, তাহলে তো ভোট, তাহলে তো 100% ভোট হয়ে যায় ওই হিসাবে ধরতে গেলে। আছে এখানে ব্যাপার আছে, এখানে ডাকসুর ভিবির ভোট এত, সবগুলো ভিবির ভোট মিলে কত হবে সেটা দেখার বিষয় আছে। সবগুলো জিএস এর ভোট মিলে সবগুলো ভিবির সমান ভোট হয় কিনা সেটা দেখার ব্যাপার আছে। নানান জি। কিছু আছে। অনেক আসার কিছু পরে আছে। তারপরে আমি হুম, যদি দেখি যে না কোনটাই যেগুলো অভিযোগের আকারে এসেছিল, আমি তো বলছি না ওটাই সত্য। অভিযোগ আকারে এসেছিল সেগুলো আমি দেখেছি। আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখেছি না সেগুলো সঠিক না। আসলে যে ভোট সুষ্ঠু হয়েছে যদি এরকম প্রতিফলন হয়, অবশ্যই আমরা তাদেরকে ওয়েলকাম করবো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা বক্তব্য থাকবে যে তোমরা যারা আন্দোলন করলো না, সংগ্রাম করলো না, তোমাদের দাবিদের পক্ষে কথা বললো না, তোমাদের বাবা মা যারা কৃষকের সন্তান, তার কীটনাশকের দাম, সারের দাম বেশি বললো না, বিদ্যুতের দাম বেশি বললো না, লোডশেডিং এর কথা বললো না, যারা একটা মিছিল করলো না, গণতন্ত্রের পক্ষে কথা বললো না, যারা ওরম পরিস্থিতিও না, ওরা যদি 5 তারিখ না আসতো, তো এদের তো সাদিক কেমন যদি কেউ চিনতো, ওই ছাত্রলীগ নেতা হিসেবেই চিনতো, তাদেরকে ভোট হুম, দিয়ে দিল, সমানে ভোট দিয়ে দিল। তারপর মেয়েরা যেভাবে দিল, এইগুলো তো আসলে এইগুলো তারা তাদের এই জেনারেশন, তাদের যে স্বাধীনতার চেতনা তাদের ভিতরে থেকে থাকতো। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের এটা মানে এটা কি বলবো, মুক্তিযুদ্ধের এটা সূতিকাগার ছিল মনে করতো, তাহলে ওরা কিন্তু 7 বার চিন্তা করতো ভোটটা এই প্যানেলে দেবো কিনা, যাকে আমরা ক্যাম্পাসে পাই নাই, দেখি নাই। আরেকটা সরকার স্বাস্থ্য সমস্যা ছিল, তার পক্ষে ভোট কিভাবে করলো আমি জানি না। ধন্যবাদ।